এটা কখনোই আমার মেয়ে হতে পারে না। আমি ফর্সা, আমার স্বামী ফর্সা, আর আমার মেয়ে কিভাবে এত কালো হতে পারে? এটা কখনোই সম্ভব নয়। এটা আমার বাচ্চা নয়। তুমি এসব কি বলছো বৌমা? তোমার বাচ্চা হওয়ার পর হসপিটালের নার্স নিজে এসে আমাদেরকে তোমার মেয়ের মুখ দেখিয়েছে। উপরওয়ালা যাকে যেরকম বানিয়েছে সে তো তেমনই হবে। জন্মের পরেই যদি একটা বাচ্চার মা তাকে স্বীকার করতে না পারে, তাহলে সেই বাচ্চাটার ভবিষ্যৎ কি হবে তুমি একবারও ভেবেছো? আমি কিচ্ছু ভেবে দেখতে চাই না মা। এই বাচ্চাটাকে আমি কিছুতেই নিজের বলে মেনে নিতে পারবো না। এর জন্য আমি 9 মাস এত কষ্ট করলাম। এর জন্য আমি নিজের ফিগার খারাপ করলাম। এরকম একটা কুৎসিত বাচ্চা আমার হবে জানলে আমি কখনোই মা হতে চাইতাম না। মঞ্জুলা দেবী পায়েলকে অনেকবার বোঝালেও সে কারোর কোনো কথাই শোনে না। সে তার ছোট্ট মেয়েটিকে জন্মের দিন থেকে অস্বীকার করে। সদ্যজাত দুধের শিশুটি গলা ছেড়ে কাঁদতে শুরু করলে তার নিজের মা তাকে দুধ খাওয়াতেও অস্বীকার করে। অনেকক্ষণ ধরে ছোট্ট বাচ্চাটিকে কাঁদতে দেখে মঞ্জুলিকা দেবীর আরেক বৌমা সৌমিলি সেখানে আসে এবং সে বাচ্চাটিকে নিজের কাছে নিয়ে গিয়ে তাকে দুধ খাওয়ায়। মঞ্জুলা দেবীর 2 বৌমা পায়েল এবং সৌমিলি একই দিনে হাসপাতালে ভর্তি হয়েছিল। তারা দুজনেই একই দিনে 2টো কন্যা সন্তানের জন্ম দেয়। পায়েল অত্যন্ত ফর্সা হওয়া সত্ত্বেও তার মেয়ে প্রচন্ড কালো হয়ে জন্মায়, আর অন্যদিকে সৌমিলি কালো হওয়া সত্ত্বেও সে টুকটুকে ফর্সা মেয়ে জন্ম দেয়। একটু সুস্থ হয়ে উঠলেই মঞ্জুলা দেবী তার 2 বৌমাকে বাড়িতে নিয়ে আসে। আমার কিছুতেই বিশ্বাস হয় না যে ওই কালো ভূতটার পেটে এত সুন্দর ফুটফুটে একটা বাচ্চা হয়েছে। নিশ্চয়ই ওই আমার বাচ্চা চুরি করেছে, না হলে এরকম চমৎকার তো হয় না কখনো। সৌমিলির বাচ্চাটা আসলে আমারই, আর ওকেই আমার চাই। এসব তুমি কি বলছো পায়েল? আমাদের মেয়ে যখন হয় তখন তো আমরা সবাই অপারেশন থিয়েটারের বাইরেই দাঁড়িয়েছিলাম। এই মেয়েটাই আমাদের। কালো হয়েছে তো কি হয়েছে? ও একটা ছোট্ট মেয়ে, ওকে এইভাবে বলো না। ওর কি দোষ বলো তো? ওকে একটু খাইয়ে দাও। একদম না, আমি অন্যের মেয়েকে খাইয়ে নিজের ফিগারের 12টা বাজাতে পারবো না। ওর যত ইচ্ছা ও কাঁদুক, ওর জন্য আমার কোনো মায়া মমতা নেই। এই বলে পায়েল সেখান থেকে চলে যায়। বাধ্য হয়ে প্রীতম তাদের একমাত্র মেয়ে রুবিকে নিয়ে সৌমিলির কাছে আসে। সৌমিলি নিজের বাচ্চার সঙ্গে সঙ্গে পায়েলের বাচ্চারও যত্ন নেয়। খুব চালাকি করে নিজের কালো মেয়েটাকে আমার কোলে দিয়ে আমার ফর্সা মেয়েটাকে নিয়ে নিলি বল? মা তোকে কালো বলে অপমান করতে বলে তুই তার বদলা এভাবে নিলি? আমি তো তোর কোনো ক্ষতি করিনি বল। আমি কেন তোমার বাচ্চা নিতে যাব? উপরবেলা আমাকে যেই সন্তান দিয়েছে আমি তো তাকেই মানুষ করছি, আবার তোমার মেয়েকেও মানুষ করছি। আমি তো তোমার মেয়েকে তোমার কাছ থেকে ছিনিয়ে নিইনি, বরং তুমি তোমার মেয়েকে দূর করে দিচ্ছ। আমি ওই কালো কুৎসিত মেয়েটার কথা বলিনি। ওটা আমার সন্তান না। তুই আমার সুন্দর ফুটফুটে বাচ্চাটাকে নিয়ে নিয়েছিস। তোর কিভাবে মনে হলো যে তোর এত সুন্দর বাচ্চা জন্মাবে? এটা আমার মেয়ে। তুই যেরকম কালো, তোর মেয়েও সেরকম কুৎসিত হয়েছে। পায়েল এবং তার শাশুড়ি মা মঞ্জুলা দেবী বরাবরই সৌমিলির গায়ের রঙের জন্য তাকে অবহেলা করত, কিন্তু সৌমিলি কখনোই পায়েলের সঙ্গে খারাপ ব্যবহার করেনি। সে নিজের মেয়ে মোনামিকে যেমন যত্ন করত, তেমনি তার জায়ের মেয়ে রুবিকেও যত্ন করত। এসব দেখে মঞ্জুলা দেবী তার পুরানো সমস্ত কৃতকর্মের কথা ভাবে আর মনে মনে খুবই কষ্ট পায়। তার মনে পড়ে সৌমিলি কালো বলে কিভাবে সে এবং পায়েল দুজনে মিলে সৌমিলিকে অপমান করেছে। আজ থেকে প্রায় 1 বছর আগের কথা। সৌমিলি, তোমার সব রান্না শেষ হয়ে গেলে তুমি পায়েলের জন্য একটু তেঁতুলের আচার বানিয়ে দিও। ও তো গর্ভবতী, ওর খুব টক খেতে ইচ্ছে হয়েছে। আর এই কয়েকটা টাকা রাখো, বাজার থেকে তেঁতুল আর অন্যান্য সমস্ত রকমের সামগ্রী কিনে নিয়ে এসে তাড়াতাড়ি আচারটা বানিয়ে দাও। আমার কাছে তো এখন কোনো টাকা নেই, তাই বলছিলাম আপনি যদি আমাকে আরো বেশ কিছু টাকা দেন তাহলে আমিও নিজের জন্য কয়েকটা আম কিনে আনতাম। আমারও কয়েকদিন ধরে আমের আচার খাওয়ার খুব ইচ্ছা করছে। যেমন তোমার গায়ের রং তেমনই তোমার মনের রং, দুটোই কুচকুচে কালো। যেই শুনলে পায়েলের আচার খেতে ইচ্ছে করছে বলে আমি আচার বানানোর জন্য টাকা দিচ্ছি, অমনি তোমারও আচার খেতে ইচ্ছে হলো? মা, পায়েল যদি গর্ভবতী হয়, আমিও তো গর্ভবতী। ওর যদি আচার খেতে ইচ্ছা করে, আমারও তো ইচ্ছা করতে পারে, তাই না? তোমার বাবা তো প্রত্যেক মাসে আমার ব্যাংকে কয়েক লাখ করে টাকা ভরে দেয় তোমার পেছনে টাকা খরচ করার জন্য। সেই টাকা থেকেই তোমাকে দেবো, তুমি আচার কিনে খেও, কেমন? এখন যেটা বলছি সেটা করো। এভাবেই মঞ্জুলা দেবী বারবার সৌমিলিকে মনে করাতে থাকে যে সৌমিলি কালো কুৎসিত এবং সে অত্যন্ত গরিব। এইভাবেই আরো কয়েকদিন কাটে।
পায়েল যেমন গর্ভবতী বলে সারাদিন পায়ের উপর পা তুলে এসি ঘরে বসে বিশ্রাম করত। অন্যদিকে সৌমিলিও গর্ভবতী হওয়া সত্ত্বেও সারাদিন আগুনের তাপে পড়ে বাড়ির সকলের জন্য তাকে রান্না করতে হতো। তারও যে কষ্ট হচ্ছে সে কথা কেউ ভেবেও দেখতো না। পায়েল দিনরাত সৌমিলিকে দিয়ে নানান রকমের ছোট বড় কাজ করাতে থাকে। পায়েল একদিন সৌমিলিকে দুধে কেশর মিলিয়ে সেটা খেতে দেখে এবং সেই নিয়ে সে নানান রকম হাসি ঠাট্টা করে। বাবারে বাবা, রঙ্গ দেখে আর বাঁচি না আমি। মা যেমন কালো তার বাচ্চাও তো তেমনই কালো হবে। সে তুই যতই কেশর দিয়ে দুধ খা কিংবা দুধ দিয়ে স্নান কর, তোর বাচ্চা কোনোদিনও ফর্সা হবে না। তাই তুই বেকার বেকার কেশর দেওয়া দুধ খেয়ে আমাদের টাকা পয়সা ধ্বংস করিস না। এই কেশরগুলো তো আমাকে বাপের বাড়ি থেকে পাঠিয়েছে। মা বলেছে দুধে কেশর মিশিয়ে খেলে আমার বাচ্চা ফর্সা হবে। তোর বাবার এত টাকা আছে যে এত কিলো কেশর তোকে কিনে পাঠাবে? তার থেকেও বড় কথা তোর মাও এরকম মিথ্যাবাদী। এইসব তুমি কি বলছো? আমার মা মিথ্যাবাদী হতে যাবে কেন? মিথ্যাবাদী নয়, তুই বল। মিথ্যাবাদী না হলে তোকে কখনো ফর্সা সন্তানের স্বপ্ন দেখাতো? তোর বাচ্চাও তোর মতো কুৎসিত হবে। আমার কথা তুই মিলিয়ে নিবি। দে দে, এবার দুধটা আমাকে দে। যার খেলে কাজে আসবে তাকেই খেতে দে। এই বলে পায়েল সৌমিলির হাত থেকে দুধের গ্লাসটা নিয়ে সেখান থেকে চলে যায়। এরকম ঘটনা সৌমিলির কাছে নতুন কিছু ছিল না। তাকে প্রায় প্রত্যেক দিনই তার শাশুড়ি মা এবং জায়ের কাছে এরকম ভাবে অপমানিত হতে হতো। সে কালো বলে তার শাশুড়ি মা তাকে এতটাই অপছন্দ করত যে তার স্বাদের অনুষ্ঠানটুকু পর্যন্ত সে করতে দেয়নি। অন্যদিকে পায়েলের স্বাদের অনুষ্ঠান যথেষ্ট ধুমধাম করে আয়োজন করা হয়েছিল। সেখানে শুধু পায়েলের বাবা মা নয়, পায়েলের বাপের বাড়ির আরো অনেক আত্মীয় স্বজনদের সেই অনুষ্ঠানে ডাকা হয়েছিল। মা, আপনি আমার স্বাদের অনুষ্ঠান করবেন না ঠিক আছে, কিন্তু আমার শ্বশুর বাড়িতে এত বড় করে অনুষ্ঠান হচ্ছে, অন্তত একবার আমার বাবা মাকে ডাকুন এখানে, না হলে ওনারা তো কষ্ট পাবে। কি কারণে তোমার বাবা মাকে ডাকবো শুনি? এরকম কুৎসিত কালো মেয়েকে যারা জন্ম দেয় তাদেরকে আমি আত্মীয় বলে মনে করি না। তুমি আমার ছেলের জীবনটা নষ্ট করে দিয়েছো, কিন্তু তোমার জন্য আমি আমার মান সম্মান কখনোই নষ্ট হতে দেব না। কিন্তু মা, কার গায়ের রং কেমন হবে সেটা তো উপরওয়ালাই ঠিক করে পাঠায়। না হলে বলুন, আমার বাবা মায়ের মতো ফর্সা বাবা মায়ের কোলে কখনো আমার মতো কালো সন্তান জন্মায়? আর আমি কালো বলে আপনি আমার বাবা মাকে কেন অপমান করেন বলুন তো? অপমান করি কারণ আমার মনে হয় ওরা আমাদের মিথ্যা কথা বলেছে। তুমি ওদের নিজের সন্তান হতেই পারো না। ওরা হয়তো তোমাকে কুড়িয়ে পেয়েছে। কার না কার বংশের সন্তান এখন আমার বাড়ির বৌমা, এসব ভাবলেই আমার গা শিউরে ওঠে। আমার ছেলেরও যেরকম পছন্দ, শহরে এত সুন্দরী মেয়ে থাকতে কোথা থেকে যে এরকম একটা ভূত ধরে আনলো আমি আজ পর্যন্ত বুঝে উঠতে পারলাম না। মঞ্জুলা দেবী এভাবেই সৌমিলিকে অপমান করে সেখান থেকে চলে যায়। সৌমিলি একা একা দাঁড়িয়ে হাউ হাউ করে কাঁদতে থাকে, কিন্তু তার চোখে জল মুছিয়ে দেওয়ার জন্য সেখানে কেউ থাকে না। দেখতে দেখতে সৌমিলি এবং পায়েলের স্বাদের দিন এসে উপস্থিত হয়। যদিও একই দিনে দুজনের স্বাদ হওয়ার কথা ছিল, কিন্তু মঞ্জুলা দেবী সমস্ত আত্মীয় স্বজনকে শুধুমাত্র পায়েলের স্বাদের কথা বলে নিমন্ত্রণ করে। তারা সকলেই পায়েলের জন্য নানান রকমের দামি দামি উপহার নিয়ে আসে। আজকের দিনেও তোর কোল শূন্য, তোর কোলে একটা উপহারও নেই, এমনকি একটা টাকার কয়েনও নেই। দেখ আবার উপরওয়ালা তোর কোল এমনই খালি রেখে দেয় কিনা। তুমি এসব কথা কিভাবে বলতে পারো বলো তো? আমি তোমার কি ক্ষতি করেছি? আমি তো কোনোদিনও তোমার খারাপ চাইনি, বরং তোমাকে সব রকম ভাবে সাহায্য করার চেষ্টা করেছি। আর তুমি এরকম একটা দিনে আমাকে এত খারাপ কথা শোনাতে পারলে? তোর স্বাদের দিনে কি তোর স্বাদ পূরণ হলো? তাহলে তোর আসল স্বাদটাও যে পূরণ হবে এ কথা ভাবাও তো ভুল। সেই জন্যই বললাম আর কি। পায়েলের কথা শুনে সৌমিলি খুবই ভয় পেয়ে যায়। এভাবেই সময় অতিবাহিত হতে থাকে। একদিন হঠাৎ করেই সৌমিলি এবং পায়েলের একসঙ্গে প্রসব যন্ত্রণা শুরু হয়। মঞ্জুলা দেবী এবং তার বড় ছেলে সৌমিলির কথা না ভেবে শুধুমাত্র পায়েলকে নিয়ে একটা নার্সিং হোমে চলে যায়। সৌমিলি বাড়িতেই বেশ কিছুক্ষণ কষ্টে যন্ত্রণায় পড়ে থাকার পর সেখানে তার স্বামী রঞ্জন চলে আসে। আমাকে ক্ষমা করে দাও সৌমিলি, আমি সত্যি কোনোদিনও ভাবিনি আমার মা এরকম হয়ে যাবে। শুধুমাত্র তুমি কালো বলে তোমাকে এইভাবে যন্ত্রণায় একা ফেলে চলে গেল। আমরা আর এখানে থাকবো না, আমাকে অফিস থেকে যে ফ্ল্যাটটা দিয়েছে সেখানেই চলে যাব। একদমই নয়, মা তো আমাদের মা হয়। মা যেরকমই হোক না কেন, মায়ের খেয়াল রাখা আমাদের দায়িত্ব। তার উপরে পায়েলেরও সন্তান হবে। পায়েল তো একা হাতে সামলাতে পারবে না, আমাকে এখানেই থাকতে হবে। রঞ্জন সৌমিলির সাথে তর্কে পেরে ওঠে না। তারা আর কথা না বাড়িয়ে
সোজা সেখান থেকে হাসপাতালে চলে যায়। দুজনেরই একসঙ্গে দুটো কন্যা সন্তান জন্মায়। সৌমিলি আর রঞ্জনের সুন্দর ফুটফুটে ফর্সা একটি মেয়ে হয়। অন্যদিকে পায়েলের একটা কালো কুচকুচে মেয়ে হয়। পায়েল নিজের সন্তানকে নিজের বলে গ্রহণ করতে না চাইলে সৌমিলি পুরোপুরিভাবে তার দায়িত্বভার নিয়ে নেয়। সৌমিলি তার নিজের মেয়ের সঙ্গে সঙ্গে পায়েলের মেয়েকেও দুধ খাওয়ানো থেকে শুরু করে তার সমস্ত রকমের খেয়াল রাখতে থাকে। এভাবেই বছরের পর বছর কেটে যায়। সৌমিলি এবং পায়েলের দুই মেয়ের বয়স এখন 5 বছর। মা, আমাকে একটু চুল বেঁধে দেবে? আজকে আমার স্কুলের প্রথম দিন। সবাই কি সুন্দর চুল বেঁধে স্কুলে যাবে। মোনামির মা ওকে চুল বেঁধে দিয়েছে, তুমি আমাকে চুল বেঁধে দাও না মা। মোনামি আমার নিজের মেয়ে, ওর চুল বাঁধার সৌভাগ্যই আমি পেলাম না, আর তুই চাস আমি তোর চুল বেঁধে দিই? কেন রে, তোর কি আমাকে দেখে মনে হয় আমার কোনো কাজ বাজ নেই? যা তো, ভাগ এখান থেকে। পায়েলের কাছে বকা খেয়ে রুবি কাঁদতে কাঁদতে মঞ্জুলা দেবীর কাছে যায়। মঞ্জুলা দেবী তার কান্নার কারণ জিজ্ঞাসা করলে রুবি তাকে সব বলে। মোনামি সেখানেই দাঁড়িয়েছিল। রুবিকে কাঁদতে দেখে তারও খুব কষ্ট হয়। তুই আমার মায়ের কাছে চল রুবি, আমার মা কি সুন্দর আমাকে দুটো ছুটি বেঁধে দিয়েছে, তোকেও বেঁধে দেবে। আমার মা তো তোকেও খুব ভালোবাসে। কিন্তু আমার মা আমাকে ভালোবাসে না, আমার মা তোকেই ভালোবাসে। শুধু তোকে নিজের মেয়ে বলে, তোর জন্য ভালো ভালো খেলনা এনে দেয়, তোকে নতুন নতুন জামা কিনে দেয়, আমাকে তো দেয় না। এই সমস্ত কথা শুনে মঞ্জুলা দেবীর খুবই রাগ হয়। সে সঙ্গে সঙ্গে পায়েলের ঘরে গিয়ে তাকে খুবই বকাবকি করে। কিন্তু পায়েলের ব্যবহারে মঞ্জুলা দেবী বুঝতে পারে যে রুবিকে কষ্ট দিয়ে পায়েল একটুও কষ্ট পায় না, বরং সে খুবই খুশি হয়। তুমি নিজের মেয়েটার সঙ্গে এমন কিভাবে করতে পারো? ওকে তুমি 9 মাস গর্ভে ধরলে, আর তারপর থেকে একবারও নিজের কোলেও বসালে না। তুমি কেমন মা হয়েছে বলো তো? তুমি যে আমার বাড়ির বড় বৌমা, এটা আমার ভাবতেই লজ্জা করছে। ওই কালো কুৎসিত মেয়েটা আমার মেয়ে নয়, ওটা যার মেয়ে তাকে ওর খেয়াল রাখতে বলুন। আমার মেয়েকেও নিয়ে বসে আছে, তার বেলা কেউ কিছু বলছে না। আর ওর মেয়েকে আমি যত্ন না করলে তখন আমাকে সবাই মিলে ঘিরে ধরছে। আমি আজকেই বাপের বাড়ি চলে যাব, এভাবে থাকা আমার পক্ষে সম্ভব হবে না। সমস্ত দোষ আমারই, আমি বরাবর কালো ফর্সার তফাৎ করে গেছি। প্রথমে অন্যের মেয়ের সঙ্গে এরকম করেছি বলে কষ্টটা বুঝতে পারিনি। আজকে নিজের নাতনির সঙ্গে এরকম হতে দেখে আমি হাড়ে হাড়ে টের পাচ্ছি যে আমি সৌমিলিকে দিনের পর দিন কতটা কষ্ট দিয়েছি। আজ আমার ওর কাছে ক্ষমা চাওয়ার মতো মুখও নেই। আমার কাছে আপনাকে ক্ষমা চাইতে হবে না মা। আর যে নিজের বাচ্চার জন্য একটুখানিও দয়া দেখাতে পারে না, তাকেও কোনো রকম অনুরোধ করার কোনো দরকার নেই। আমি একটা মেয়েকে যখন মানুষ করতে পারছি, তখন আর একটা মেয়েকেও মানুষ করতে পারবো। ওরা দুজনেই আমার কাছে থাকবে। পায়েলের তাতেও কিছু যায় আসে না। সে সমস্ত ব্যাগপত্র গুছিয়ে নিয়ে তার বাপের বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। অন্যদিকে সৌমিলি তার 2 মেয়েকে নিয়ে এবং পরিবারকে নিয়ে হাসি খুশি বসবাস করতে থাকে।